করলাম। যখন আপনারা একটা রিসার্চ রিপোর্ট লিখবেন, মাস্টার্স লেভেলের একটা রিপোর্ট, তখন প্রথম যে জিনিসটা হচ্ছে আপনার কাজের টাইটেল। একটা টাইটেল লিখতে গেলে আপনারা মোটা দাগে 5 থেকে বা 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে লিখবেন। 4 থেকে 7টা ওয়ার্ড। এখানে দেখেন বিজনেস 2, 3, ইউজিংটাকে বাদ দিলাম 4, 5, 6টা ওয়ার্ড দিয়ে বাক্য টাইটেলটা তৈরি হয়েছে। সো এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে। এটা 8টা 9টাও হতে পারে, তবে 4 থেকে 7টা শব্দ ইউজ করে টাইটেল তৈরি করলে স্ট্যান্ডার্ড হবে। সেখানে ইউজিং, অফ, ফর, এন্ড, বাট এইগুলো বাদে। ঠিক আছে? ফন্ট ম্যাটার্স যেটা আমাদের টেমপ্লেট, সেই টেমপ্লেট অনুযায়ী করবেন এবং প্রত্যেকটা জিনিস টেমপ্লেট অনুযায়ী। এই ফন্টটা যেভাবে হতে হবে সেভাবেই হতে হবে। এই জায়গায় যতটুকু গ্যাপ থাকার দরকার ততটুকুই থাকতে হবে। বাইয়ের পর এক্সামিনেশন রোল কোনো অবস্থাতে নাম থাকবে না। এই কথাগুলা সব ফিক্স করাই আছে। সুপারভাইজারের নাম থাকবে, এখানে লোগোটা থাকবে, তারপর ইনস্টিটিউটের নাম, এইগুলা যেভাবে থাকার কথা সেভাবে থাকবে। আপনি যে মাসে ডিফেন্স দিবেন সেই মাসের নাম হবে এখানে। হ্যাঁ, এটা বেশ আগের, সেই মাসের নাম হবে, তারপরে ইয়ার হবে। ঠিক আছে? এবং ফন্ট ম্যাটারের ফার্স্ট পেজে এখানে কোনো পেজ নাম্বার থাকে না, খেয়াল করেন। হ্যাঁ, আমি জাস্ট একটু ফরম্যাটটা নিয়ে বলি, তারপরে টেকনিক্যাল পার্টে যাব। ডিক্লারেশন অ্যাকর্ডিং টু ফরম্যাট দিবেন। আই হোপ এখানে কিছু বলার নাই। এই জায়গা থেকে রোমান 2 শুরু হয়, এটা আমরা সবাই জানি কিনা। প্রথমটাকে 1 ধরে নিয়ে এখানে 2 হয়, বাট ফার্স্ট পেজে কোনো 1 নাই, খেয়াল করছেন কিনা? ওকে, দেন সার্টিফিকেট যেটা আমরা দেই সেটা আমরা দিব। এখানে আগের কমিটির মেম্বারদের নাম আছে, আপনারা আপনাদের কমিটির মেম্বারদের নাম দিবেন। খুব কেয়ারফুলি বলছি, কোন কমিটির মেম্বারের নামের স্পেলিং কোনো অবস্থাতেই যেন ভুল না হয়। আপনারা ডায়েরি দেখে, ওয়েবসাইট দেখে নিশ্চিত হওয়ার পরেও অফিস থেকে আবার নিশ্চিত হবেন যে এই স্যারের নামের বানানটা কি ঠিক আছে, ওনার ডেজিগনেশনটা কি ঠিক আছে, এখানে কি মেজবাউদ্দিন উনি তো এখন নাই, ফর এক্সাম্পল, এটা কি একসাথে হবে না উদ্দিনটা আলাদা হবে, মোহাম্মদটা কি পুরাটা সাল লিখেন না এমডি ডট লিখেন, আন্দাজে লিখবেন না। খুব সেন্সিটিভ এই ইস্যুগুলা। হ্যাঁ, এবং সিরিয়ালটা আপনারা জানেন, প্রথমে থাকে কোঅর্ডিনেটর, তারপরে বাকি মেম্বাররা থাকে, তার মধ্যে ডিরেক্টর একজন মেম্বার, ডিরেক্টর থাকে প্রথমে, তারপর বাকি 3জন মেম্বার। এখনকার যে কমিটি আছে তাদের নামগুলা হবে। অ্যাকনলেজমেন্ট গুরুত্বপূর্ণ জিনিস। ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাকনলেজমেন্ট কপি করে একজনের সাথে আরেকজনের। অ্যাকনলেজমেন্ট নিজের ভাষায় লিখবেন। তার জন্য আপনি প্রচুর স্টাডি করবেন, অন্তত 10-15টা রিপোর্ট পড়বেন। ইন্টারনেটে প্রচুর রিপোর্ট আছে, আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, হাউ টু রাইট অ্যাকনলেজমেন্ট শিখতে হবে আপনাকে। আন্দাজে অ্যাকনলেজমেন্ট লেখা যায় না। অ্যাকনলেজমেন্ট লিখতে গেলে সাধারণত 4 থেকে 5টা প্যারা হয়ে যায়। 3 প্যারাতেও হয়। অ্যাকনলেজমেন্টে প্রথমে গ্রেটিটিউড জানানো হয়, একদম আপনি অলমাইটিকে গ্রেটিটিউড জানাবেন। তারপর আপনার সুপারভাইজারকে জানাতে হয়, এগুলা নর্মস। আপনাকে সুপারভাইজারকে আপনার এটা পছন্দ অপছন্দের ব্যাপার না। যে ইনস্টিটিউট বা ডিপার্টমেন্টে আছেন তার ডিরেক্টর বা চেয়ারপারসন, তাকে জানাতে হয়। তারপরে আপনি আপনার বন্ধুদেরকে জানাবেন, এবং লাস্ট বাট নট লিস্ট আইআইটির অফিস স্টাফ এবং আপনার ফ্যামিলি মেম্বার্স। এদেরকে, এই যে 5টা ক্যাটাগরি বললাম, এদেরকে যদি অ্যাকনলেজ করেন তাহলে এটা একটা কমপ্লিট অ্যাকনলেজমেন্ট হয়। এবং ভাষাগুলো প্রত্যেকের যেন আলাদা হয়। অ্যাকনলেজমেন্ট কিন্তু প্ল্যাগারিজমে দেখা যায় মিলে যায়, তাতে আপনার প্ল্যাগারিজমে ইয়েটা অনেক বেড়ে যাবে। সো প্রত্যেকে অ্যাকনলেজমেন্ট নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে? টেকনিক্যাল পার্টের ফার্স্ট থিং অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট লেখাটা আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের হয় না। আমি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলি। একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে গেলে 5টা পয়েন্ট আপনাকে অ্যাবস্ট্রাক্টে থাকতে হবে। একটা অ্যাবস্ট্রাক্টের লেন্থ, একটা মাস্টার্স লেভেল স্টুডেন্টের অ্যাবস্ট্রাক্টের লেন্থ এতটুকু হলেই এনাফ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20 থেকে 22টা মানে লাইন আছে, সেন্টেন্স না। সেন্টেন্স কিন্তু কম। সেন্টেন্স যদি আমি ধরি, এই একটা সেন্টেন্স, সেন্টেন্স গুলার নিচে আন্ডারলাইন করছি, ফুল স্টপ গুলার নিচে, এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্টটা হয়েছে। 11 না, হ্যাঁ 10 থেকে 11টা সেন্টেন্স। সো আপনি একটা অ্যাবস্ট্রাক্ট যখন লিখবেন 10 to 12 সেন্টেন্স থাকবে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। অ্যাবস্ট্রাক্টটা সাধারণত একটা পেজে লিখবেন, একটা প্যারায়, সরি এক পেজে তো অবশ্যই, একটা প্যারায়। এই 10 থেকে 12টা সেন্টেন্সের মধ্যে 5টা জিনিস অবশ্যই থাকতে হবে। ফার্স্ট, ব্যাকগ্রাউন্ড অফ ইউর স্টাডি।
ব্যাকগ্রাউন্ড অফ ইউর স্টাডি, আপনার কাজের স্টাডিটা কি, আপনি কি নিয়ে কাজ করছেন, এই নিয়ে একটা দুইটা লাইন, এবং এই নিয়ে কি ধরনের কাজ এখন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, 5টা পয়েন্টের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড স্টাডি, আবারও বলছি, এই আপনি কি নিয়ে কাজ করছেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই নিয়ে কে কে কাজ করছে, কোথায় কোথায় এই নিয়ে কাজ হচ্ছে। থার্ড পয়েন্ট, আপনার প্রপোজাল, ইয়োর প্রপোজাল, আপনি কি কাজ করছেন, দেখেন ইন দিস ওয়ার্ক, এখান থেকে প্রপোজাল শুরু হচ্ছে। আপনার প্রপোজাল নিয়ে 2 থেকে 3টা সেন্টেন্স থাকবে এই 12টা সেন্টেন্সের মধ্যে। ব্যাকগ্রাউন্ড স্টাডি নিয়ে একটা সেন্টেন্স যথেষ্ট, কে কি কাজ করছে, এই নিয়ে কিরকম কাজ হচ্ছে সেটা নিয়ে একটা সেন্টেন্স যথেষ্ট। প্রপোজাল নিয়ে আপনি 3টা, ক্ষেত্র বিশেষে 4টা সেন্টেন্সও যেতে পারেন। এই যোগ করে কিন্তু আমার 10 থেকে 12টা আসতে হবে। তাহলে 1টা 2টা, এখানে 3, 5 অথবা 6টা সেন্টেন্স হয়ে গেল। আপনি কি কাজ করতে চাচ্ছেন, দিস ইজ ইউর প্রপোজাল, 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে হাউ, কিভাবে আপনি কাজটা করবেন, হাউ টু সলভ ইট, আপনি কাজটা কিভাবে করবেন, কি ইউজ করবেন। এই যে দেখেন, এইটাকে যদি আমি ধরি, তাহলে এখানে বলছে যে বিভিন্ন ধরনের এমএল অ্যালগরিদম ইউজ করবে টু বিল্ড এ মডেল ফ্রম ইনপুট এন্ড দেন ব্লা 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 ইউজিং বিগ ডাটা টেকনোলজি ইন রিসার্চ এর অলসো ইনক্রিজিং ইট প্রোভাইডস এমএল টু পাওয়ারফুল। এখানে যদিও এই জায়গাটা খুব স্ট্রংলি লিখতে পারে নাই, এই জায়গায় লেখার চেষ্টা করছিল সেই কাজটা কি দিবে করবে। দেন ইউজিং দিস এমএল অ্যালগরিদম ফোরকাস্টিং ইজ ডিজাইন ফর ফিউচার। এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত সে কোন এক জায়গা থেকে হবে যে বলার চেষ্টা করছে সে কাজটা কিভাবে করবে। আর এই লাইনটা হচ্ছে সে কাজটা কি করবে। সেখানে আপনি 3টা বলছি আমি, 2টা সেন্টেন্স আনাও, কাজটা কিভাবে করবেন এটা নিয়ে আবার 2 থেকে 3টা সেন্টেন্স, কাজটা কিভাবে করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার 5, ফাইন্ডিংস, আপনি কাজটা থেকে কি পেলেন। হ্যাঁ, এই কাজটা থেকে আমি স্যার এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করছি, যার টেস্টিং করার পর টেস্টার থেকে আমি পারফরমেন্স পাইছি এরকম, আর অমুক থেকে পাইছি এরকম, এই হয়েছে, কি পাইছি আমি, কি পাইছি, আমার ফাইন্ডিংসটা কি। হ্যাঁ, এই যে প্রেডিকশন অ্যাকুরেসি অমুক অমুক হয়েছে, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ফাইন্ডিংস। এই ফাইন্ডিংস নিয়ে আপনি 1 থেকে 2টা সেন্টেন্সেস, ওকে, এর বেশি দরকার নেই। এই মোটা দাগে এই 5টা পয়েন্ট আপনার থাকতেই হবে। তবে 1 আর 2 কে অনেকে একটা পয়েন্ট বলে, যে কাজটা কি এবং এই নিয়ে কে কি কাজ করছে, এটা একটা পয়েন্ট। সেক্ষেত্রে 5 নাম্বার আরেকটা পয়েন্ট বেড়ে যায়, সেটা হচ্ছে ইমপ্লিকেশন অফ দ্য ওয়ার্ক, ইমপ্লিকেশন অফ দ্য ওয়ার্ক, এই কাজটার ইমপ্লিকেশনটা কি কি হতে পারে, ঠিক আছে, এটা নিয়ে একটা সেন্টেন্স। এই সবগুলা যদি আপনি যোগ করেন, রাফলি সেন্টেন্সটা আপনার দাঁড়াবে 10 থেকে 12টা, ঠিক আছে। এই 5টা পয়েন্টের কোনোটা যদি অ্যাবসেন্ট থাকে, আমি কিন্তু প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট খুব ডিটেইলে পড়ি, যে রিপোর্ট জমা দেয় আমার কাছে সাইন করানোর জন্য অ্যাবস্ট্রাক্টটা পছন্দ না হলে তাকে একদম বিনীতভাবে বলি আপনি রিপোর্টটা নিয়ে যান, আবার নতুন করে বাধাই করেন, নতুন করে আবার লিখে আনেন। সো এই 5টা পয়েন্ট যেন কোনোভাবে মিস না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আজকের লেকচারে, হাউ টু রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট। এবং অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে আমার কথাগুলোর পাশাপাশি আপনারা অনলাইনে অনেক ইউটিউব ভিডিও পাবেন, ওখানে দেখবেন, জাস্ট নেটে ইউটিউবে সার্চ দিবেন হাউ টু রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট ফর মাস্টার্স ওয়ার্ক, ওখানে অনেক লেকচার পাবেন। অন্যের কথা শুনেন, তো না শুনে কোনো কাজ করে ফেলেন না, নিজের মনের মাধুরী মিশায়। হ্যাঁ, তারপর কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আপনারা লিখবেন। তারপরে আসেন হচ্ছে এইরকম লিস্ট অফ এব্রিভিয়েশনস একটা দিবেন, এটাতে আপনারা যত শর্ট ফর্ম ইউজ করছেন পুরো বইটাতে তাদের ইলাবোরেশন গুলা, ঠিক আছে। দেন হচ্ছে কোন যদি নোটেশন ইউজ করেন, যে ইকুয়েশন আছে স্যার আমার এতে, সিম্বলটা মানে কি এটা আমি আগেই বুঝাইতে চাই, তখন একটা দেয় লিস্ট অফ নোটেশন, এইভাবে নোটেশন গুলা দিবেন। হ্যাঁ, কোন সিম্বলটার মিনিং কি। দেন লিস্ট অফ ফিগার্স, আপনার বইয়ে যতগুলো ফিগার আছে সেই ফিগার গুলার একটা লিস্ট দিতে হয়। লিস্ট অফ ফিগার্সটা এভাবেই হবে, এই ক্যাপশনে এই নিয়মেই হবে। এখানে অনেকে ভুল করে আন্ডারলাইন দেয়, আন্ডারলাইন কিন্তু হবে না, এটাও স্যার খেয়াল করি, ঠিক আছে। সো আপনারা টেমপ্লেটের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের একটা টেমপ্লেট আছে, আশা করি সেটাতে রিপোর্ট লিখছেন, যদি ভুল হয়ে থাকে আজকে রাত থেকে সেটা আবার কারেক্ট করবেন। এই সাইডে আমরা ফিগার দেই, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এটা হচ্ছে ফিগার্স হবে, ফিগার্স এস হবে। হ্যাঁ, তারপর এই জায়গায় পেজ নাম্বার, এই কথাটা দিলেও হয় না দিলেও হয়, এটা আমরা অপশনাল দেখেছি, দিতে পারেন পেজ নাম্বার। তাহলে এটা মানে বোঝাচ্ছে 1.1 ফিগার যার ক্যাপশন হচ্ছে এটা, সে এই পেজে আছে, ঠিক আছে। এইভাবে ইয়েগুলা করবে। এখানে লাইন স্পেসিং কিন্তু ডাবল হবে, খেয়াল করেন। হ্যাঁ,
খুব ইম্পর্টেন্ট, এগুলো স্যার ফিরাই দিই। হ্যাঁ, লাইন স্পেসিং এগুলো ডাবল হবে। এখন এই ফিগারের ক্যাপশন গুলা, নাম্বার গুলা কিরকম হয়? প্রত্যেকটা ফিগারের নাম্বার হয় 2টা ডিজিট দিয়ে। প্রথম নাম্বারটা থাকে সে কোন চ্যাপ্টারের ফিগার, তারপরে ডট দিয়ে থাকে সে ওই চ্যাপ্টারের কততম ফিগার। ফর এক্সাম্পল যদি কোথাও থাকে 3.5, এটা দিয়ে বোঝাবে থার্ড চ্যাপ্টারের 5 নাম্বার ফিগার। যেমন এখানে আছে 3.59, এনিওয়ে এটা হচ্ছে থার্ড চ্যাপ্টারের 4 নাম্বার ফিগার, এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারের 5 নাম্বার ফিগার। ফিগারের ক্যাপশন গুলো দিয়ে পেজ নাম্বার দিবে। ফিগারের ক্যাপশন গুলো আপনি যখন লিস্ট অফ ফিগারে দিবেন, দেওয়ার পর শুধু ক্যাপশন গুলাই আপনি পড়বেন 15 থেকে 20 মিনিট, সবগুলা ক্যাপশন। কোন ক্যাপশন, এমন কোন ক্যাপশন দিবেন না যে ক্যাপশনটা দৃষ্টিকটু, সুন্দর হয় নাই, ছোট হইছে। হ্যাঁ, একটা ক্যাপশন মানে একটা বাক্য। আপনাদের ক্যাপশনটা খুব খারাপ হয় অনেকেরই। যেমন ধরেন এই ক্যাপশনটাকে অনেকে দিতেন ফিগার ফ্রেমওয়ার্ক, আর কিছু নাই। কিসের ফ্রেমওয়ার্ক? মানে ওই কথা বলতে চায় না। এইরকম একটা ফিগার বানায় ক্যাপশন দিবে শুধু ফ্লো চার্ট, শেষ। তার মানে হাউ টু রাইট এ ক্যাপশন সেটাও আপনি ইউটিউব দেখে শিখবেন। ঠিক আছে, আমি তো বলবই যে একটা ক্যাপশন দিবেন স্বয়ং সম্পূর্ণ একটা বাক্য, যে বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। এখানে দেখেন এই ক্যাপশনটাকে যদি আমি বলি, এই ফিগারটা 3.4 ফিগারটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ফ্লো চার্ট টু ট্রেন প্রপোজ সিস্টেম ইউজিং বিপিএনএন। বিপিএনএন হচ্ছে তার প্রপোজ করা মেথডটার নাম, সেটার ফুল ফর্ম আগে বলা আছে। ফ্লোচার্ট টু ট্রেন প্রপোজ সিস্টেম, প্রপোজ সিস্টেমকে ট্রেন করার ফ্লোচার্ট বিপিএনএন ইউজ করে। দেখেন তো কোনো অসম্পূর্ণ আছে যে একটা সাইটা কি বুঝাইছে বোঝা যাচ্ছে না, এরকম হইতেই পারে না। এর আগের ক্যাপশনটা দেখেন, আর্কিটেকচার অফ বিপিএন, তার প্রপোজ মডেলটাই বিপিএনএন। আর্কিটেকচার অফ বিপিএনএন ইউজড ইন দ্য প্রপোজ মডেল। ঠিক আছে, অথবা প্রপোজ সিস্টেম আর্কিটেকচার অফ বিপিএন ইউজিং বিপিএনএন, এটাও হয়। মানে এমন একটা বাক্য দিবেন যেটা স্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে, ফিগারের ক্যাপশন গুলা খুব গুরুত্বপূর্ণ। ক্যাপশন মানে ফিগারের নাম। লিস্ট অফ ফিগার গুলা দিলেন। আচ্ছা, এখন আসি স্যার ফিগার কতগুলা থাকে। এই পেপার যেটা আমি দেখাচ্ছি এখানে প্রচুর ফিগার আছে, তাই না? দেখেন চ্যাপ্টার 4-এই প্রায় 14টা ফিগার, তাই তো? চ্যাপ্টার 3-তে 4টা ফিগার, চ্যাপ্টার 2-তে 2টা ফিগার, সো প্রায় 15-16টা ফিগার আছে। একটা মাস্টার্সের বইয়ে নিদেন পক্ষে 12 থেকে 15টা ফিগার থাকা উচিত কমপক্ষে। ঠিক আছে, তার মধ্যে মেজরিটি ফিগার যাবে আপনার প্রপোজ মেথড যে চ্যাপ্টারে আছে। আপনি সেটা আদৌ সফটওয়্যারই বানান, একটু থিসিস বেস কাজই করেন বা যাই করেন, আপনার যে মূল সলিউশন, যে চাপচাপটায় মূল সলিউশন যেটাতে আপনি বলছেন যে আমি এই কাজ করেছি এই 1.5 বছর, 2টা বছর, 3টা বছর কেউ কেউ আসেন, এরা এই কাজ করেছি, তার মূল কন্ট্রিবিউশনের চ্যাপ্টারই হবে ম্যাক্সিমাম ফিগার। এই যে এই স্টুডেন্টের চ্যাপ্টার 4টা হচ্ছে তার নিজের কন্ট্রিবিউশন। দেখেন তো কতগুলো। এই পেপারটা বলে রাখি যে যেটাকে আমি রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, এই স্টুডেন্টের এই কাজটা দিয়ে একটা পেপার পাবলিকেশন হয়েছে। ঠিক আছে, তাও হয়ে গেছে অনেকদিন। তো এই এতগুলা ফিগার আমি তাকে দিয়ে ড্র করাইছি বিভিন্ন ভাবে, যেন কোনো অংশে ওয়ার্ক ফ্লো আছে, স্যাম্পল ফিচার প্রচুর, আমি ছবিগুলো দেখাবো, প্রচুর ফিগার ড্র করার চেষ্টা করবেন। কোনো ফিগার ইন্টারনেট থেকে কপি করা যাবে না। আবারও স্পষ্ট করে বলছি, কোনো ফিগার ইন্টারনেট থেকে কপি করা যাবে না। যদি মনে হয় যে স্যার আমার সিএনএন এর, আপনার কাজে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, সিএনএন এর একটা ফিগার তো আমার কাজে দরকার, আপনি ইন্টারনেট থেকে বা কোনো পেপার থেকে কপি করবেন না। আপনি আপনার কাজে সিএনএন কে কিভাবে ইউজ করছেন নিজেরটা ড্র করতে হবে। কপি, কোনো ফিগার কপি করা যাবে না, কোনো রেফারেন্স দিয়েও কপি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন হচ্ছে, যদি আনলেস অনেক সময় আসে যে কোনো একটা জিনিসের স্ট্যাটিস্টিক্স দেখাতে হয়, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে 2-একটা ফিগার অনেকে দেয়, না দেওয়া বেটার, সেই ক্ষেত্রে রেফারেন্স অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো ফিগার নিয়ে বলা শেষ। লিস্ট অফ টেবিল একই জিনিস। টেবিলের ব্যাপারটা, টেবিল সাধারণত একটা বইয়ে খুব বেশি থাকে না, টেবিলটা থাকে রেজাল্ট অ্যানালাইসিস। আপনি যে রেজাল্ট পাইলেন কাজ করে, সেখানে যে রেজাল্টটা নিয়ে গল্প করবেন, রেজাল্ট অ্যানালাইসিসের কাহিনী বলবেন, সেখানে টেবিল থাকে। তো টেবিল আপনার 4-5টা টেবিল ইজ গুড এনাফ। ঠিক আছে, ওর কাজে আসে নাই, ও টেবিল না দেখায় গ্রাফ দেখাইছে বেশি, আর গ্রাফ গুলাতে ফিগারে চলে যায়, ওর জন্য ফিগার বেরিয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই জিনিসটা বানানো, টেবিল অফ কন্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের অনেকেরই এটা হয় না। এই জিনিসগুলো তো সিরিয়ালি থাকবে,
কোন পেজে কোনটা জিনিসটা আছে, অ্যাবস্ট্রাক্ট কোথায় আছে, অ্যাব্রিভিয়েশন, লিস্ট অফ ফিগার অমুক আছে, চ্যাপ্টার তৈরি করা। আপনারা যেই কাজই করেন চ্যাপ্টার হবে মিনিমাম 5টা, সেই 5টা থেকে 6টা চ্যাপ্টার হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেকে 7টা 8টা নিয়ে যায়, এত আননেসেসারি চ্যাপ্টার দরকার নেই। 5টা থেকে 6টা, 7টাও পর্যন্ত ওকে, এরপরে আর যাওয়ার দরকার নেই। ফার্স্ট চ্যাপ্টার অবশ্যই ইন্ট্রোডাকশন। ফার্স্ট চ্যাপ্টার না, ইন্ট্রোডাকশন ছাড়া আর অন্য কিছু দেওয়ার চেষ্টা করেন না। হ্যাঁ, আপনারা অত চাপ নিতে পারবেন না, আমি জিনিসগুলো সহজ করে বলতেছি। ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের আন্ডারে কমপক্ষে 5টা সাবসেকশন অথবা 5 থেকে 7টা সাবসেকশন হবে। এগুলোকে বলি আমরা সেকশন হবে, সাবসেকশন না সেকশন। এই যে 1.1 ওভারভিউ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ফার্স্ট সেকশন, এগুলোকে বলে সেকশন। এইটা 2.1 হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট সেকশন। 2.2.3 এটা হচ্ছে সাবসেকশন, রিলেটেড ওয়ার্ডস এর আন্ডারে সাবসেকশন। সো সেকশন কয়টা হবে সেটা এখন আমি বলছি। একটা চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে 5টা থেকে 7টা সেকশন হবে। ওভারভিউ অবশ্যই একটা সেকশন দিবেন। এখানে আপনি আপনার কাজটা নিয়ে বলবেন, ব্যাকগ্রাউন্ড কি কি ধরনের কাজ আপনি, কি বলে, এগ্রিকালচার কোনো ফোরকাস্ট সিস্টেম তৈরি করছেন, আপনি লিভ ডিজিজ ডিটেকশনের কোনো সিস্টেম তৈরি করছেন, আপনি সে ধরেন কোনো আইওটি বেস কাজ করছেন, আপনি ওভারভিউ দেন। এটা তো একটা গল্পের বই, ওভারভিউ ছাড়া কোনো অবস্থাতেই যেন আপনার, সবুজ ক্যামেরা অফ করেন, আচ্ছা, ওভারভিউ অবশ্যই আপনাকে দিতে হবে। হ্যাঁ, তারপরে আসেন লিমিটেশন অফ এক্সিস্টিং ওয়ার্ক। আপনি কাজটা বলতে 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 এখানে এই ধরনের কাজে কি কি সমস্যা আছে সেগুলো একটু করে বলেন। তারপরে আপনি আপনার মোটিভেশন বলেন, যেটা দিয়ে লোকজন কি উপকৃত হবে, আপনি কোত্থেকে মোটিভেটেড পাইছেন সেটা বলতে পারেন। প্রবলেম স্টেটমেন্ট খুব স্পেসিফিক এই জিনিসটা। প্রবলেম স্টেটমেন্ট কিভাবে বলতে হবে আমি নিচে যাব। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনি কাজটা কি করছেন। আমি তো আমার সাইড থেকে ক্যামেরাও অফ করতে পারি না, ওর করা যায়। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনি কাজটা কি করছেন, আর অবজেক্টিভ হচ্ছে আপনি কাজটা কিভাবে করছেন। খুব কান খুলে শুনে রাখেন, প্রবলেম স্টেটমেন্ট কাকে বলে। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনি কাজটা কি করছেন, আর অবজেক্টিভ হচ্ছে আপনি কাজটা কিভাবে করছেন। আর লাস্ট সেকশন এখানে হচ্ছে রিসার্চ আউটলাইন, মানে বা আপনার এই যে রিপোর্টের যে স্ট্রাকচার, সেই আউটলাইনটা থাকবে। এগুলো আমি চ্যাপ্টারের ভিতর যাব। এবং আরেকটা সেকশন এখানে ও দেয় নেই, সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, 1.7। এটা হচ্ছে কনক্লুশন। এটা কিসের কনক্লুশন? ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কনক্লুশন। যে আপনি এখানে অন্তত 4-5 লাইন বা 2-3 লাইনে বলেন যে আমরা ইন্ট্রোডাকশনে এই জিনিস আলোচনা করেছি, আমরা এই প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভ এগুলো ক্লিয়ার করে বলা হয়েছে, মানে চ্যাপ্টারটাকে ক্লোজ করে। ঠিক আছে। আর ওভারভিউ হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের সূচনা। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে ফার্স্ট সেকশনটা দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট সেকশনটা আপনি এখানে ওভারভিউ রাখবেন। আমি একটু কারেক্ট করে দিই, ইন্ট্রোডাকশন রাখবেন না, কি রাখবেন? ওভারভিউ। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে ফার্স্ট সেকশনটা ওভারভিউ, আমি এটা দেখাই আসি, এবং লাস্ট সেকশন হবে কনক্লুশন। ওভারভিউ, কনক্লুশন। দেখছেন প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে ইন্ট্রোডাকশন। যেহেতু ইন্ট্রোডাকশন নামে একটা চ্যাপ্টার থাকেই, তাই ইন্ট্রোডাকশন না দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট সেকশনকে কি দিব? ওভারভিউ। লাস্ট সেকশন হবে কনক্লুশন। প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেন এটা থাকবে। হ্যাঁ, তাহলে একটা গুড রাইট আপ এর গন্ধ পাওয়া যাবে। লিটারেচার রিভিউতে গিয়ে আপনার, আচ্ছা এখানে আমরা বলি নেই, একটা মাস্টার্স এর লেভেলের একটা রিপোর্টের পেজ লেন্থ কত হয়। এই যে এই পর্যন্ত যে 10টা পেজ দেখতেছেন, এগুলো কিন্তু মূল পার্ট না। মূল পার্ট হচ্ছে এখান থেকে, এই যে 1 নাম্বার পেজ। তো এইভাবে মাস্টার্স লেভেলে একটা কাজের পেজ কতটুকু হয়? 38। হ্যাঁ, তারটা 38 গেছে, মানে প্রায় রাফলি 40 পেজ। তো মাস্টার্স লেভেলে একটা কাজ যদি আপনি করতে চান, 40 থেকে 50 পেজ এমনিই হয়। আপনার যা কন্টেন্ট আছে সেগুলো যদি আপনি সব জড়ো করতে পারেন, কোনো কপি করা ছাড়াই। কপি করবেন না, একটা বর্ণ কপি করবেন না ইন্টারনেট থেকে। হ্যাঁ, কপি করা ছাড়াই আপনি 40 থেকে 50 পেজের একটা রিপোর্ট বানাবেন। সেক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টারের লেন্থটা হতে পারে 7 থেকে 8 পেজ, অথবা ঠিক আছে 6 থেকে 8 পেজ, এই রেঞ্জের হতে পারে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড স্টাডি, যে কোনো নাম দিতে পারে।
লিটারেচার রিভিউতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে টপিকের উপর কাজ করছেন সেই টপিক নিয়ে কোথায় কোথায় এখন পর্যন্ত কাজ হয়েছে, কে কি করেছে, সে তাদের কথাগুলো এখানে আপনি বলবেন। আমি একটু রেফারেন্সে যাই, অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে লাস্টে রেফারেন্সে আপনারা যে পেপার গুলা দেন লিটারেচার রিভিউর সাথে সেটা রিলেটেড, তো এই যে লাস্টে যে পেপার গুলো আপনি দেন, এই যে পেপার গুলো আছে সেখানে কনফারেন্স পেপার থাকে, জার্নাল পেপার থাকে, ইউআরএল থাকে, ওয়েব লিঙ্ক থাকে, এগুলো অনেক কিছু থাকে। এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন এদেরকে কিন্তু আপনি আন্দাজে দিবেন না, প্রত্যেকটা পেপার আপনি পড়বেন, পড়েছেন এটা আমরা বিশ্বাস করতে চাই, পড়বেন। এই পেপার গুলাতে কে কি কাজ করেছে, আপনার কাজের সাথে সংশ্লিষ্ট পেপারের তালিকাই এগুলো। এই পেপারে কে কি কাজ করেছে তাদের বর্ণনাগুলা, তাদের ক্রিটিসিজম গুলা আপনি ওই লিটারেচার রিভিউ চ্যাপ্টারে দিবেন। ঠিক আছে? তো লিটারেচার রিভিউ চ্যাপ্টারে সাধারণত আপনার যে রেফারেন্স গুলো আপনার থাকে, মাস্টার্স লেভেলে একটা কাজের রেফারেন্স সাধারণত 40টার মতো তো হয়। হ্যাঁ, আমি যদি আপনাদের ক্ষেত্রে বলি আপনারা 35 to 50 রেফারেন্স রাখার চেষ্টা করবেন, আদারওয়াইজ খুব কম হয়ে যাবে। এই রেফারেন্স গুলো যে আপনি দিবেন তার মধ্যে 80% রেফারেন্স লিটারেচার রিভিউ চ্যাপ্টারে সাইটেশন হবে। সাইটেশন কাকে বলে? একটা সেন্টেন্স লিখার পর শেষে থার্ড ব্র্যাকেট দিয়ে পেপারের নাম্বারটা দিতে হয়। তার মানে এই বাক্যটার যে বক্তব্য, সেই বক্তব্যটা 15 নাম্বার পেপার থেকে আপনি পাইছেন, 15 নাম্বার পেপার পড়ে আপনি এই কথাটা বলছেন, এটাকে সাইটেশন বলে। ঠিক আছে? তো আপনার যদি 40টা পেপার থাকে তাহলে প্রায় 32টা পেপারের সাইটেশন লিটারেচার রিভিউতেই হবে। আর বাকি যে 8টা পেপার, 20% পেপার, সেগুলো সাইটেশন ইন্ট্রোডাকশন বা মেথোডোলজি বা শেষের দিকে কোনো কোনো চ্যাপ্টারে থাকতে পারে। থাম্ব রুল হচ্ছে 80% ক্রিটিসিজম লিটারেচার রিভিউতে করবে। লিটারেচার রিভিউতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ওভারভিউ দিয়ে তো এখানে বলবেন যে এখানে এই চ্যাপ্টারে আমরা আমাদের মডেল তৈরি করার আগে বেশ কিছু স্টাডি করেছি, সেই স্টাডি গুলার প্রেজেন্টেশনটা আমরা এখানে দিচ্ছি, প্রেজেন্ট করছি, এই করে ওভারভিউ একটা সাজাবেন। তারপরে আপনি যে 32টা পেপারের কথা এখানে ক্রিটিসিজম করবেন, মুখের কথা না কিন্তু 32টা পেপারের কথা, এই 32টা পেপারকে আপনি ক্যাটাগরি করেন। এটা আমার সাজেশন, 4টা 5টা। যেমন এই স্টুডেন্টটা 5টা ক্যাটাগরি করছে, ওর কাজের সাথে সংশ্লিষ্ট পেপার গুলাকে 5 ক্যাটাগরি করছে। প্রথমে বলছে ডিপ নিউরাল নেটওয়ার্ক বেসড যারা কাজ করছে ওই পেপার গুলা নিয়ে বলছে, তারপর ব্যাক প্রোপাগেশন নিয়ে যারা কাজ করছে ওই পেপার গুলাকে সে আলাদা করছে, এলএসটিম নিয়ে যারা কাজ করছে ওইগুলো, এভাবে আলাদা করেন, ক্যাটাগরি করেন, ক্যাটাগরি করে করে পেপার গুলাকে আপনি বর্ণনা করেন, এক্সপ্লেইন করেন কোন পেপারে কি বলেছে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার যদি স্ট্রং হয় তাহলে আপনি ইনিশিয়াল স্ক্রিনিং এ পাস, তার মানে বোঝা যাবে আপনি এই প্রজেক্টটা করার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। অন্যের কাজগুলা স্টাডি না করে আপনি কোনোদিন কোনো মডেল তৈরি করবেন না। আশা করি আপনারা সেইভাবে আগাইছেন। যদি কেউ অন্যভাবে আগান তাহলে সে ভুল করছেন অলরেডি, আর যেহেতু সময় নাই ভুল করেই ফেলছেন। সো অন্যের কাজ পড়ার জন্য প্রচুর সময় দিতে হয়। আমার গ্রুপে যারা কাজ করে, এখানে আছেন কিনা আমি জানি না, আমি হাসানকে দেখছি, তাদের জিজ্ঞেস করেন, প্রত্যেক শনিবারে আমার গ্রুপের একটা মিটিং হয়। হঠাৎ হঠাৎ কোনো কোনো শনিবারে মিস যায়, আদারওয়াইজ হয়। বরং আমার স্টুডেন্টরা প্রেজেন্ট থাকতে পারে না, আমি প্রেজেন্ট থাকি। এবং আপনারা সুপারভাইজারের সাথে আমরা কনসাল্ট করছি, অন্তত আপনি এই যত ডিউরেশন গেছে তাতে 24 থেকে 30 বার সুপারভাইজারের সাথে মিট করেছেন কিনা এরকম একটা রিপোর্ট আমরা সুপারভাইজারের কাছ থেকে দিচ্ছি। 24 থেকে 30 বার, এটা কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি না। মাসে যদি আপনি 4 দিন সুপারভাইজারের সাথে মিট করেন, 8 মাসেই 24 বার মিট করা যায়। আর আপনারা সেখানে কোন কোন স্টুডেন্ট কিন্তু অনেক লম্বা সময় আছে, তাই না? তো এই মিটটা করোনাকালীন সময়ে সারা দুনিয়াতেই অনলাইনে হয়েছে। আমার স্টুডেন্টরা অনলাইনে মিটিং করছে, এখনো করে। ফিজিক্যাল করতে পারলে খুব ভালো, কিন্তু আপনাকে সুপারভাইজারের সাথে প্রতি সপ্তাহে একদিন দেখা করতেই হবে। নিশ্চয়ই আপনারা করছেন, আই হোপ দ্যাট এখানে যারা আছেন। এটা আমরা ডিফেন্সের দিনে আমি জিজ্ঞেস করব, এবং সুপারভাইজারের কাছ থেকে সেই রিপোর্টটা অলরেডি আমরা নিচ্ছি। আপনার এই মিটিং এর সংখ্যাটাই আপনাকে বলে দিবে আপনি কতটা সিরিয়াস ছিলেন আপনার এই 6 ক্রেডিটের এই বিষয়টার উপর। এটা কিন্তু 6 ক্রেডিট, এটা 7 দিনের কাজ না, 1 মাসের কাজ না, 5 মাসেরও কাজ না, নিদেন পক্ষে এটা 8 থেকে 10 মাসের কাজ। এর জন্য আমরা কোনো একজন স্টুডেন্টের প্রজেক্ট অ্যাসাইন হওয়ার পর 8 মাস আগে ওই স্টুডেন্টের ডিফেন্স আমি নিই না। 8 মাস যেন সে 24টা দিন মিটিং করতে পারে, সেই সুযোগটা তাকে দিই।
আর আপনাদের ক্ষেত্রে তো এটা আমার ধারণা 50-এর বেশি পার হয়ে যাওয়ার কথা, অনেকে অনেক পুরানো আছেন। এনিওয়ে, তো এই যে লিটারেচার রিভিউ গুলাতে যতগুলা পেপার স্টাডি করবেন, সেই পেপার গুলাকে ক্যাটাগরি করে করে বর্ণনা করবেন নিজের ভাষায়, ঠিক আছে? তারপর কনক্লুশনে এসে বলবেন যে আপনারা থরলি পেপার গুলা স্টাডি করেছেন, এখান থেকে কিছু ফাইন্ডিংস পাওয়া গেছে, ওই ফাইন্ডিংস গুলা কে অ্যানালাইসিস করে আমরা আমাদের ধারণাটা, আমার মডেলটা আমি প্রপোজ করছি, আমার সলিউশনটা আমি দিচ্ছি। থার্ড চ্যাপ্টারের বিভিন্ন ধরনের নাম হয়, প্রপোজ সিস্টেম আর্কিটেকচার হতে পারে, প্রপোজ সলিউশন আর্কিটেকচার হতে পারে, প্রপোজ মেথোডোলজি হইতে পারে, অনেক কিছু। এই থার্ড চ্যাপ্টারটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশনের মূল চ্যাপ্টার, যে যেই জিনিসই বানান না কেন, ঠিক আছে? মূল কন্ট্রিবিউশনের মূল চ্যাপ্টার, এইখানে আপনি ফুল পরিশ্রমটা রিফ্লেকশন হবে। তো আগের চ্যাপ্টারটায় আপনার রাফলি আগে ইনটু লিটারেচার রিভিউ চ্যাপ্টারটা 7 থেকে 8 পেজ হতে পারে, ঠিক আছে, রাফলি। আর প্রপোজ মেথোডোলজি চ্যাপ্টারটা এটা এমনিতেই 10 থেকে 12 পেজ হয়ে যায়, ঠিক আছে? 10 থেকে 12 পেজ হয়ে যায়। আপনি খেয়াল করেন এই স্টুডেন্টের কয় পেজ, ও 15 নাম্বার পেজ থেকে শুরু করেছে, পরের চ্যাপ্টার শুরু হয়েছে 24-এ গিয়ে কয় পেজ হইলো? 15 থেকে 23, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 9 পেজ। তারপরও তার 1 পেজ শর্ট আছে, আরো 1 পেজের মধ্যে আরেকটু সুন্দর করে লিখতে পারতো। তার মানে আমি যেটা দেখাচ্ছি তার থেকেও ভালো রিপোর্ট আপনাদের বানাতে হবে। 10 থেকে 12 পেজ থাকবে এই চ্যাপ্টারটাই। এই চ্যাপ্টারে আপনি কি কোন ধরনের ডাটা নিছেন, ডাটা প্রিপারেশন নিয়ে কথা বলবেন, ডাটাগুলোকে কিভাবে প্রসেস করছেন সেগুলো নিয়ে বলবেন, আপনার মডেল নিয়ে বলবেন, বিভিন্ন ধরনের সেকশন বানাবেন এখানে ডিটেইলে। হ্যাঁ, ও ছোট ছোট সেকশন বানাইছে, এখানে সেকশনের আন্ডারে সাবসেকশনও থাকতে পারে, ঠিক আছে? যে আমি বিপিএম ডিজাইনটা তো অনেক বড় স্যার, এটা বুঝাইতে গেলে আমার আরো কয়েকটা সাব, তাহলে আরেকটা বানান আপনি 3.4.1, সেখানে ওইটা দেন, ঠিক আছে? মোট কথা এই চ্যাপ্টারে অনেকগুলা সেকশন সাবসেকশন বলে সুন্দর সুন্দর করে বানাবেন। আবারও বলছি, প্রত্যেকটা সেকশনের নাম স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। অনেকে কোনো কোনো সেকশনের নাম দেন, সে আপনি একটা সেকশনের নাম দিয়েছেন সিএনএন, এই ধরনের জিনিস দেওয়া যাবে না। কোনো শর্ট ফর্ম, কোনো বিল্ট ইন ওয়ার্ড, শুধু সেকশনের নাম হবে না। অনেকে সেকশনের নাম দেয়, সফটওয়্যার নিয়ে যারা কাজ করে, জাভা 3.1 জাভা, নো, আমার কাছে আসলে এসব রিপোর্ট টিকবে না। তার মানে কি, আপনাকে আবারও পরিশ্রম করতে হবে, হাউ টু রাইট দ্য সেকশন নেম অফ এ চ্যাপ্টার, সেটা দেখবেন। এগুলো কিন্তু শিখাইছি আমি স্টুডেন্টদের, কিভাবে নামগুলা দিতে হয়, ঠিক আছে? এই নামগুলা দেখবেন, এখানে একটা স্যাম্পল আছে, আপনারা আরো ভালো ভালো নাম দিতে পারবেন, ঠিক আছে? তো এই চ্যাপ্টার গুলার ভিতরে আমি যাচ্ছি। তারপরে চ্যাপ্টারটা হয় ইমপ্লিমেন্টেশন। আপনি যে ডিজাইনটা করলেন, আপনারা যদি কেউ সফটওয়্যার বানানো নিয়ে কাজ করেন, ওইখানে এখানে আপনার লজিক্যাল যে ডিজাইন সেটা আপনি দিবেন, প্রচুর ডায়াগ্রাম আঁকবেন। এই চ্যাপ্টারে কি কি থাকতে হয় আমি বলি: ডায়াগ্রাম, অ্যালগোরিদম, ইকুয়েশনস। এই তিনটা জিনিস যদি এই চ্যাপ্টারটায় থাকে, মোটামুটি চ্যাপ্টারের ভিতর না দেখেও বলা যাবে যে সে ভালো পরিশ্রম করছে। প্রচুর ডায়াগ্রাম থাকবে, ব্লক ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম, আপনারা যা সফটওয়্যার নিয়ে কাজ করবেন, ইয়ার ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, সিলেকশন ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম। এত সুন্দর সুন্দর ছবি আঁকবেন যে ছবিগুলা দেখে আপনার কোডিং না দেখে আমি বুঝে ফেলতে পারবো আপনি আসলে কি কাজ করছেন, ঠিক আছে? তারপর অ্যালগোরিদম তৈরি করার চেষ্টা করবেন, যারা মেশিন লার্নিং বেস কাজ করতেছেন, আইওটি বেস কাজ করতেছেন, অ্যালগোরিদম তৈরি করার চেষ্টা করবেন। এইখানে আমি কিছু স্যাম্পল অ্যালগোরিদমের কথা আমি দেখাবো। কিছু ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করবেন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাতে রিপোর্টটা স্ট্রং হবে, তবে না বুঝে কিছু দিবেন না। এগুলো দিয়ে এই চ্যাপ্টারটা সাজাতে হয়। ইমপ্লিমেন্টেশন এন্ড রেজাল্ট অ্যানালাইসিস, আপনি এই ডিজাইনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন সেইটাই হচ্ছে এই চ্যাপ্টার, এবং সেখান থেকে আপনি কি ধরনের রেজাল্ট পাইছেন। তো প্রথমত যারা একটু মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আইওটি, ইমেজ প্রসেসিং বা এই ধরনের কাজ করতেছেন, তাদের জন্য এক্সপেরিমেন্টাল সেটআপ, ডাটা এক্সপেরিমেন্ট গুলা কিভাবে করেছেন, ডাটাগুলো কি কোথায় দিয়েছেন, কি দিয়েছেন না দিয়েছেন, এগুলো সব ডিটেইল ভাবে বলবেন। এখানে বেশ কিছু সেকশন আপনি করতে পারেন, এইখানে স্যাম্পল হিসেবে কয়েকটা সেকশন আছে, আরো সেকশন হতে পারে। আর রেজাল্ট অ্যানালাইসিস এর মধ্যে প্রচুর, এই চ্যাপ্টারে যেটা থাকবে, প্রচুর কি থাকবে বলেন? গ্রাফ, টেবিল। আপনার যা যা পাইছেন এগুলা গ্রাফে অথবা টেবিলে প্রেজেন্ট করতে হবে। আবারও একটা জিনিস ক্লিয়ারলি বলি, কোন ধরনের আননেসেসারি স্ক্রিনশট দিয়ে এই চ্যাপ্টারকে বোঝাই করবেন না। আপনারা যেটা প্রায় করেন, স্ক্রিনশট আমার সামনে আনবেন না। খুব জরুরি হলে কিছু স্ক্রিনশট আনতে পারেন,
কিন্তু আননেসেসারি অনেকে সফটওয়্যার নিয়ে কাজ করে, একটা স্ক্রিনশট দিল লগ ইন ফর্ম, নিচে লেখে কি জানেন, ফিগার, লগ ইন, এগুলো দেখলে রিপোর্ট আমি আপনাকে বিনয়ের সাথে ফেরত দিয়ে দিই। আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন তার প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ কিছু স্ক্রিনশট দিবেন, সেগুলো দিয়ে একটা ছবি মাত্র বানাবেন। স্যার আমি 4টা স্ক্রিনশট দিচ্ছি, চারটা স্ক্রিনশটকে একটা ছবি কিভাবে বানায় আমি এখনই দেখাই দিই। এখানে একটা স্ক্রিনশট, এখানে একটা স্ক্রিনশট, এখানে একটা, এখানে একটা, এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, তারপর এখানে ফিগার দিলেন, সেইটা 4.3 ফিগার হচ্ছে স্ক্রিন, কিছু একটা স্ক্রিনশট শব্দটা না যে অন্য কোনো শব্দ দিতে পারলো, হ্যাঁ, যে যেটা আপনি ইমপ্লিমেন্টেশন থেকে পেয়েছেন এরকম একটা ক্যাপশন দিবেন। এ মানে কি এখানেই বলে দিবেন, এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, ডি মানে এটা। মাল্টিপল ফিগারকে একটা ফিগারে নিতে হয় এইটা, এই পুরাটা এখন একটা ফিগার হয়ে গেল, যে ফিগারের নাম 4.3। আর আপনারা কি করেন, এ কে একটা ফিগার দেন, অমুককে একটা ফিগার দেন, বি কে আরেকটা দেন, সেটা করবেন না। ঠিক আছে, ছোট ছোট ফিগার হলে এগুলোকে মার্চ করে একটা ফিগার বানান। স্ক্রিনশট গুলোকে আপনি এরকম একটা বা বড় জোর দুইটা ফিগার নিলেও আপনি 8টা স্ক্রিনশট দিতে পারবেন। এবং যেহেতু কথাগুলো আসছে পরে যদি ভুলে যাই, যত ফিগার আপনি আসবেন, যত ফিগার আঁকবেন বইয়ে, এই যে একটু আগে আমি বলেছিলাম 12 থেকে 15টা ফিগার, এই ফিগার গুলো অবশ্যই হইতে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। বুঝা গেছে? ক্রিস্টাল ক্লিয়ার, একদম চকচকে কাচের মতো ক্লিয়ার। পাওয়ার পয়েন্টে যেন তেন ভাবে ওয়ার্ডে বসায় ফিগার আঁকা যাবে না। ফিগার আঁকার যে ডেজিগনেটেড সফটওয়্যার আছে সেই সফটওয়্যার গুলো দেখবেন, ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, ফটোশপ ইউজ করতে পারেন, আরো সুন্দর সুন্দর সফটওয়্যার যেগুলো দিয়ে মাস্টার্স রিসার্চ প্রজেক্টের ফিগার আঁকে সেগুলো দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, ফিগার আঁকার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। আপনারা যে যে অবস্থায় আছেন আজকে রাত থেকে টানা পরিশ্রম করেন, রিপোর্টের চেহারা চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, যদি আমার কথা মতো যদি কারো থেকে থাকে ভেরি গুড, না থাকলে ওইভাবে করতে হবে, আদারওয়াইজ স্পাইরাল বাইন্ডিং এ আপনি করেন না। আচ্ছা, তা রেজাল্ট অ্যানালাইসিস, এখানে যারা সফটওয়্যার নিয়ে কাজ করছেন যে জিনিসটা থাকবে, আপনার স্ক্রিনশট দিয়ে আপনি এটা প্রমাণ করবেন যে আপনি কোড করে সেটা ইমপ্লিমেন্ট করছেন। কিন্তু আপনার প্রজেক্টটা, আপনার প্রোডাক্টটা যে রানেবল, এটা যে অ্যাক্টিভ করে, এটাকে আপনি বিভিন্ন ধরনের টেস্টার দিয়ে টেস্ট করাইতে হবে। এইটাকে আমরা বলছি রেজাল্ট অ্যানালাইসিস। এখন আপনারা মাস্টার্স লেভেলে এখন তো কোর্সই হয় বিভিন্ন জায়গায়, সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, এই নিয়ে একটা কোর্সও আপনাদের ছিল। সেই কোর্স থেকে আপনি কিছু বুদ্ধি নিয়ে কিভাবে আপনার সফটওয়্যার টেস্ট করা যায় সেটা আপনি টেস্ট করেন। ওই ব্ল্যাক বক্স টেস্টিং, অমুক টেস্টিং নাম দিয়েন না যা আপনি করেন নাই। ইউনিট টেস্টিং, যেই রিসেন্ট টেস্টিং গুলা লোকজন এখন করে, আপনারা সফটওয়্যার ফার্মে চাকরি করেন, আপনারা আরো ভালো জানেন, সেগুলো দিয়ে টেস্ট করে সেই টেস্ট রেজাল্ট গ্রাফ আকারে, টেবিল আকারে প্রেজেন্ট করতে হবে, যে আমার কাজের এই টেস্টার দিয়ে আমি টেস্ট করেছি, আমি একটা প্রজেক্ট বানাই ফেলছি জাভা দিয়ে, অমুক অমুক দিয়ে রান করে আমার মাস্টার্স এর ডিগ্রির জন্য এনাফ নো। যতক্ষণ টেস্টার দিয়ে টেস্ট না করবেন এই কাজটা গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক আছে, যারা মিস করছেন তারা এটা আবার করা শুরু করে। ঠিক আছে, তো এই জায়গায় আর যারা একটু মেশিন লার্নিং, আইওটি বেস কাজ করছেন, তারা বিভিন্ন ধরনের গ্রাফ অ্যানালাইসিস, অন্যের কাজের সাথে কম্প্যারিজন, মাল্টিপল ডাটা সেট দিয়ে কম্প্যারিজন, এই জিনিসগুলো গ্রাফ এবং টেবিলের মাধ্যমে দেখাবে। কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক, লাস্ট চ্যাপ্টার। তো এখানে মেজর ফাইন্ডিংস অফ দ্য ওয়ার্ক এরকম নামে একটা সেকশন রাখবেন, এটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। এটা আপনারা সুপারভাইজার সাথেও কথা বলতে পারেন, তার মতামত নিতে পারেন, কিন্তু এই জায়গায় অন্তত এই চ্যাপ্টারে 2টা সেকশন হবে, অন্তত না জাস্ট 2টা সেকশন হবে। একটা হবে মেজর ফাইন্ডিংস, বা আপনি কাজটা থেকে কি পাইলেন, এবং মেজর ফাইন্ডিংসটাই এখানে আপনার কনক্লুশন হবে। তারপর হবে ফিউচার ওয়ার্ক, ভবিষ্যতে কি করা যেতে পারে অবশ্যই থাকবে, যে জায়গায় আপনি বলবেন আপনি কি করতে পারেন নাই, ভবিষ্যতে কিভাবে কাজটা আগানো যায়। ঠিক আছে, এই নিয়ে আপনার এই চ্যাপ্টারটা 2 পেজ হতে পারে, 2 পেজ। ঠিক আছে, 1 পেজ শর্ট হয়ে যায়, 2 পেজ এনাফ, তারপরে রেফারেন্স দিতে হয়। ঠিক আছে, চলেন আমরা একটু চ্যাপ্টার গুলা দেখতে কেমন আমি একটু এট এ গ্ল্যান্স জাস্ট দেখাই। এট এ গ্ল্যান্স দেখেন, আপনি খালি লুকিংটা দেখেন, বিউটিটা খালি শুধু দেখেন। ঠিক আছে, বিউটিটা দেখেন, তারপর আমি আসবো, খুব স্লোই যাচ্ছি আমি। আপনি ফন্ট সাইজ দেখেন, ফন্টের স্পেসিং দেখেন, ফিগার কোয়ালিটি দেখেন, ফিগারের নাম দেখেন। ঠিক আছে, এই যে দেখবেন। ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে এক টেবিল, আমাদের ফরম্যাটে টেবিল কিন্তু এইভাবে দিতে হয়।
টেবিলে কোনো বর্ডার হবে না। এই যে এখানে এখানে বর্ডার দিলেন, রো কলাম, বর্ডার গুলো উঠাই দিতে হয়। এই টেমপ্লেটটা আমাদের দেওয়া আছে, এভাবেই ফলো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এট এ গ্ল্যান্স আপনারা এটা দেখবেন, অনেক সময় নিয়ে নিচ্ছে আমি, এই বিউটিটা খালি দেখবেন, দেখেন। ঠিক আছে, এই যে একটা ফিগার ধরেন, হ্যাঁ, এই ফিগারটা কিন্তু এই সিম্বলটা হাডুপের একটা সিম্বল, বিগ ডাটার, এইটা সে নিয়েছে, কিন্তু ফিগারটা সে তার নিজের চিন্তা প্রসূত ইন্টারনেট থেকে কপি করে নেয়। এই ফিগারটাতেও আপনি দেখেন, এই যে একটা ছোট্ট বক্সে এই কথাটা লেখা আছে, এটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার। তারপর আমি তাকে বলছিলাম ফিগারটা সুন্দর হয় নাই, সে বলছে স্যার আর কত পরিষ্কার করব, হয় নাই, কারণ এই জায়গাটা ব্লার হয়ে গেছে, এই ফিগারটা ব্লার হয়ে গেছে, এই ব্লারও হওয়া যাবে না। ঠিক আছে, তো এইটা ডেটা নর্মালাইজেশন কথাটাও ক্লিয়ার, অন্তত আমি বুড়া মানুষ চোখ দিয়ে আমি পড়তে পারছি। র ডেটা কত ছোট ফন্ট, ফন্ট সাইজে যদি যাই, এই টেক্সট যদি কত ছোট ফন্ট, তারপর ক্লিয়ার। তার মানে একটা ফিগার যত ছোটই হোক, তার ভিতরের মাল মশলা ডিটেইল গুলা চকচকে ক্লিয়ার থাকতে হবে। এর জন্য ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে ফিগার আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফিগার কোয়ালিটি গুলো একটু দেখেন, এই যার একটা ফিগার দেখেন, দেখছেন? দেখেন তো ভিতরের একটা শব্দ আছে আপনি যে পড়তে পারছেন না, এগুলো একটা স্ক্রিনশট না, স্ক্রিনশট দিয়ে কোনো ফিগার দিবেন না, খুব স্পষ্ট ভাবে বলছি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ড্র করছে, সে নিজে ড্র করছে। অ্যারো গুলা দিবেন ফিগারের সাথে মার্জিত। ফিগারের মধ্যে যে ছবি টেক্সট গুলা, সেই টেক্সট গুলা কখনোই মনে রাখবেন, ফিগারের যে টেক্সট, সেই টেক্সটের সাইজ কখনোই আপনার অরিজিনাল যে টেক্সটের সাইজ তার থেকে বড় হবে না। এই যে হাডুপ ক্লাস্টার, এই কথাটা দিস প্রসেস কথার ফন্টের সাইজ থেকে বড় হবে না। ফিগারের টেক্সটের সাইজ, টেক্সটের যে ফন্ট সাইজ তার মতো অথবা তার থেকে একটু ছোট। এই যে দেখেন, এগুলো কিন্তু অনেক ছোট, তাই না? এটা বোল্ড করাতে মনে হচ্ছে এটার থেকে বড়, না, এটা এইটারই সাইজ, বোল্ড করাতে এটা একটু বড় দেখাচ্ছে। যদি আপনি বড় দেন, সেই ফিগার গ্রহণযোগ্য হবে না। অ্যারো গুলা দেওয়া, কোথায় কোন অ্যারোটা আপনি এইরকম দিবেন, কোন অ্যারো ডাবল দিবেন, কোনটা বোল্ড দিবেন, কোনটা বোল্ড দিবেন না, সেগুলো বুঝে শুনে আপনাকে দিতে হবে। হ্যাঁ, আন্দাজে দেওয়া যাবে না, সেগুলোর নিয়ম আছে। হাউ টু রাইট এন অ্যালগোরিদম, দিস ইজ আ ভেরি গুড স্ট্যান্ডার্ড টু রাইট এন অ্যালগোরিদম। প্রত্যেকটা অ্যালগোরিদমের একটা নাম দিতে হয়, অ্যালগোরিদম 1, তারপরে তার নাম। অ্যালগোরিদম 1 এর পর কিন্তু কোনো কোলন হয় না। এটাকে আমরা টেবিল ফরম্যাটের মধ্যে রাখি, রো কলাম গুলা বাদ দিয়ে। 1 2 3 9 1 2 3 4 5 এগুলো স্টেপস। অ্যালগোরিদম স্টার্ট হয়, অ্যালগোরিদম এন্ড হয়। অ্যালগোরিদম মানে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা দেখে হুবহু কোড করা যাবে। অ্যালগোরিদমে অবশ্যই থাকতে হবে ইনপুট এবং আউটপুট। লুপিং যদি থাকে, কোন স্টেটমেন্ট কার আন্ডারে, সেটা স্পেস দিতে হবে। যেমন এই ফাইন্ড কথাটা দেখেন ইচ এর নিচে দিছে, ফাইন্ড কথাটা কিন্তু ফর এর নিচে দেওয়া যাবে না। ঠিক আছে, তো দেখেন দেখেই সুন্দর লাগতেছে, একটু হ্যাঁ হ্যাঁ করি নাইলে রোবটের মতো হয়ে যাচ্ছে। দেখে সুন্দর লাগতেছে কিনা অ্যালগোরিদমটা, বোঝা লাগবে না, দেখে যে কোনো মানুষ বলবে না এটা লেখাটা নিট এন্ড ক্লিন। তো আপনার রিপোর্ট যতক্ষণ আপনার পছন্দ না হবে, ডেফিনেটলি আমার পছন্দ হবে না। তার মধ্যে আমি একটু খুঁতখুঁতে ভাব, তাই আমার জন্য আরো হয় না। হ্যাঁ, ইকুয়েশনস, ইকুয়েশন গুলা দেখেন, এগুলা নিজের তৈরি করা। হ্যাঁ, ইকুয়েশন দিলে অবশ্যই ইকুয়েশন নাম্বার দিবেন। ইকুয়েশন নাম্বারের অ্যালাইনমেন্টটা হয় টেক্সটের এন্ডে, এই জায়গায় স্পেস দিয়ে। ইকুয়েশন গুলো সাধারণত ইটালিক ফরম্যাটে হবে। এটা হচ্ছে কি, চ্যাপ্টার 3 ফার্স্ট ইকুয়েশন, চ্যাপ্টার 3 সেকেন্ড ইকুয়েশন। ইকুয়েশনের যে ভ্যারিয়েবল গুলো থাকে, সেগুলোকে আপনি ওয়্যার দিয়ে এক্সপ্লেন করে দিবেন নিচে। ঠিক আছে, আরো ইকুয়েশন আছে, আমি ইকুয়েশন ফিগার গুলো দেখালাম, আমি কিছু ইকুয়েশনস দেখাই। এই যে ইকুয়েশন, এগুলো কিন্তু ওই স্টুডেন্টের নিজের তৈরি করা প্রত্যেকটা ইকুয়েশন, প্রচুর পরিশ্রম করছে সে, তার জন্য রিওয়ার্ডও পাইছে। তার এখানকার ডিফেন্সের আগে পেপারই হয়ে গেছে, কনফারেন্স একটা ভালো জার্নালও করতে পারতো। এনিওয়ে, তো এই দেখেন আরেকটা ফিগার। তো ফিগার গুলা খুব সুন্দর হইতে হবে, একদম চকচকে ক্লিয়ার। অ্যালগোরিদম, এটা আরেকটা ফিগার। হ্যাঁ, ফিগারে আপনারা এরকম কালার ইউজ করতে পারেন, কিন্তু প্রিন্ট করার পর খেয়াল করবেন যে কালার প্রিন্ট যদি না করেন, এই কালারটা আপনার এই লেখাটাকে মানে নষ্ট করছে কিনা। সিস্টেম ইজ রেডি লেখাটা যদি পার্পল কালার কারণে ক্লিয়ারলি বোঝা না যায়, নো নিড টু গিভ দ্য কালার। বাট দেখেন প্রত্যেকটা জিনিস কত চকচকে, অ্যারোটা গিয়ে একদম এই জায়গায় মিশছে, অ্যারোটার থিকনেস দেখেন। আননেসেসারি অনেকে এইরকম অ্যারো দেন, এইরকম মোটা একটা অ্যারো এরকম দিয়ে দিচ্ছেন কেন, কে বলছে এটা দিতে, কোথায় শিখছেন আপনি? যে সিম্বলটা ফ্লো চার্টে কিভাবে দিতে হয় এইভাবেই দিবেন। হ্যাঁ, একদম। তারপর ফিগারের ক্যাপশন ট্যাপশন এগুলো দিবেন। এই গেল ফিগার নিয়ে কথা বলা, ইকুয়েশনস নিয়ে কথা বলা। টেবিল আমি দেখায় আসি। গ্রাফ, এখানে গ্রাফগুলো প্রথম দিকে সে কালার করছিল,
পরে যেহেতু কালার প্রিন্ট করে নাই তাই ব্ল্যাক এন্ড হোয়াইট করছে। আপনারা গ্রাফ কালার করবেন, এটা আমার সাজেশন, এবং সেই পেজগুলো কালার প্রিন্ট করবেন, একটু টাকা যাবে, কালার প্রিন্ট করবেন। এইখানে গ্রাফগুলোতে যে জিনিসগুলো থাকে, গ্রাফের যে লেভেলিং গুলো, এই যে লেভেলিং গুলো খুব স্পষ্ট হইতে হবে। দেখেন ফন্ট অনেক ছোট কিন্তু খুব ক্লিয়ার, এরর পার্সেন্ট একদম ক্লিয়ার, এই লেখাগুলা দেখেন ক্লিয়ার, ফন্ট সাইজ, এই জিনিসগুলা একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, গ্রাফ দিয়ে টেবিল দিয়ে আপনারা রেজাল্টকে রিপ্রেজেন্ট করবেন, এরকম গ্রাফ আঁকার চেষ্টা করবেন, এরকম টেবিল আঁকার চেষ্টা করবেন। দেখেন কি সুন্দর টেবিল আঁকছে, অনেকগুলা তার ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কোন সালের ডেটা আসছে, সেগুলো অ্যাকচুয়াল কি ছিল, প্রেডিক্টেড কি ছিল, পার্সেন্টেজ, রেজাল্ট অ্যানালাইসিস করার জন্য এই টেবিলটা কত চমৎকার। এই টেবিল দেখলেই তো আর টেক্সট পড়া লাগে না, যে তার সে যে পরিশ্রম করছে এটা বোঝার জন্য আর পণ্ডিত হওয়া লাগে না, তাই না? সো এইভাবে আপনি রেজাল্ট অ্যানালাইসিস সেকশনটাকে সাজাবেন। কনক্লুশনে মেজর ফাইন্ডিংস গুলো আপনি পয়েন্ট আকারে বললে আরো ভালো। এখানে ও প্যারা দিয়ে বলছে কি পাইছে না পাইছে, আর তারপরে ফিউচার রিকমেন্ডেশন, তারপরে হচ্ছে রেফারেন্স। এই গেল রিপোর্টের স্ট্রাকচারটা দেখতে কেমন হবে। ঠিক আছে, তো মেথোডোলজি চ্যাপ্টারটা আমি যেটা বলছিলাম 10 থেকে 12 পেজ হবে। তারপরে হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস, ইমপ্লিমেন্টেশন, রেজাল্ট অ্যানালাইসিস চ্যাপ্টারটাও এরকম 7 থেকে 8 পেজ হবে। কনক্লুশন, ফিউচার রিকমেন্ডেশন, এটা 2 পেজ। এই সবগুলা যোগ করলে আপনি এমনি দেখবেন 42-43 পেজ হয়ে গেছে। আমি যেটা বলছি, কত থেকে কত হইতে হবে? 40 থেকে, বলেন সবাই, 40 থেকে কত? 40 থেকে 50 রিপোর্ট এমনি হবে। এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ফিগার আঁকলেন, ফিগারে ক্যাপশন দিলেন, ফিগারটাকে সাইটেশন করতে হয়, ফিগারের এক্সপ্লেনেশনটা টেক্সটে দিতেই হবে। এইখানে দেখেন ও এই লাইন থেকে শুরু করছে ফিগারের বর্ণনা দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, হয়তো এরকম 2-3 লাইনে দিছে। ফার্স্ট লাইনেই ফিগারের নাম্বার বলে, এই যে ফিগার 4.1 shows the workflow of the অমুক 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 অমুক, তারপরে এখানে কি আছে, ওয়ান পোর্শনে কি আছে, অমুক পোর্শনে, এই প্যারাটা এই ফিগারের বর্ণনা। ফিগারের বর্ণনাটা ফিগারের নাম্বার বলে দিতে হবে প্রত্যেকটা ফিগার। এই জিনিসটা আপনারা কিভাবে করবেন জানেন? আমি একটু সহজে শিখাই দেই। এই যে আপনি কন্ট্রোল এফ দিবেন, হ্যাঁ, কন্ট্রোল এফ দিয়ে FIGURE ফিগার শব্দটা লেখেন। লিখছি, দেখা যাচ্ছে আমি যে কন্ট্রোল এফ দিছি, নাকি দেখা যাচ্ছে না এটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ফিগার লিখলাম, ফিগার লেখার পর এন্টার দিলাম, দেখেন এই ফিগার 4.1 এ আসলো। 4.1টার বর্ণনা আমি টেক্সটে দিছি কিনা, আবার এন্টার দিলেই সেখানে আসলো। যদি না আসে তাহলে বুঝতে হবে আমি দেই না, আমি দিব, আবার এন্টার দিই, ফিগার 4.2, দেখেন বর্ণনাটা নিচেই আছে। এভাবে লেখার পর চেক করবেন। ফিগার 4.3, এই যে বর্ণনাটা এই জায়গায় আছে। ফিগার 4.4, বর্ণনাটা পরে ঠিক তার নিচের লাইনেই আছে। ফিগার 4.5, এই যে ফিগার 4.5 এর বর্ণনাটা এখানে আছে। ফিগার 4.6 এর বর্ণনা দেখছেন, প্রত্যেকটা ফিগারে নাম ধরে বর্ণনা দিতে হবে। তো এই নাম ধরে বলার জন্য আপনারা সেন্টেন্সটা শুরু করবেন এইভাবে, ফিগার 4.5 শোজ, ফিগার 4.5 ইলাস্ট্রেট, ফিগার 4.5 ডেমনস্ট্রেট, অনেকগুলো ওয়ার্ড এই জায়গায়। বারবার শোজ লিখেন না, ও হয়তো বারবার শোজ লিখছে, এটা মনোটোনাস লাগতেছে। ঠিক আছে, তো এইভাবে ফিগারের নাম, টেবিলের নাম দিয়ে বর্ণনাটা দিতে হবে। ফিগারের ক্যাপশন কোথায় হয়? ফিগারের নিচে। আর টেবিলের ক্যাপশন কোথায় হয় দেখি একজন বলেন তো, টেবিলের ক্যাপশন কোথায় হয়? ক্যাপশন কাকে বলে? ফিগারের নাম বা টেবিলের নাম উপরে হয়েছে। হ্যাঁ, টেবিলের ক্যাপশন টেবিলের উপরে হয়, আর ফিগারের ক্যাপশন ফিগারের নিচে হয়। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ফিগারকে টেক্সটে সাইট করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ফিগার কোথায় করব স্যার? আচ্ছা, স্ক্রিনশটের ব্যাপারে আমি একটা জিনিস যে বলছিলাম, এই ফিগারটা, এটা কিন্তু স্ক্রিনশট, তার কাজের ইমপ্লিমেন্টেশনটার বোঝানোর জন্য জরুরি ছিল। এটা নিয়ে ওর সাথে অনেক আমি আর্গুমেন্ট করছিলাম, পরে আমি দেখলাম না এটা দরকার। কিন্তু স্ক্রিনশট দিতে গিয়ে একটা ক্যারেক্টারও যেন অস্পষ্ট না থাকে। দেখেন আমি এখানে ক্লিয়ারলি পড়তে পারতেছি, এক্স ট্রেনিং ইনপুট np.array ট্রেনিং ইনপুট, প্রত্যেকটা ফন্ট যদি এটা ঝাপসা হয় সেই স্ক্রিনশট আমি কেটে দিব। আমি বুঝাইতে পারছি? স্ক্রিনশট নেওয়ার জন্য যে ডেজিগনেটেড সফটওয়্যার আছে সেটা আপনি নেবেন, নিয়ে এখানে বলছে দেখেন স্যাম্পল অফ ফিচ ডাটা ফ্রম এক্সেল টু পাইথন প্রোগ্রাম। সে এক্সেল থেকে পাইথন প্রোগ্রামের যে ডেটা নিছে তার ইমপ্লিমেন্টেশনের জন্য এই ফিগারটা দেওয়া দরকার ছিল। সে এক সুন্দর একটা নাম বের করছে, বের করে সে যে ফিচ করছে এক্সেল থেকে পাইথনে, সেরকম একটা স্ক্রিনশট দিচ্ছে। কথা বুঝাইতে পারছি? স্ক্রিনশট দিতে গেলে এরকম ক্লিয়ার স্ক্রিনশট দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আসেন হচ্ছে
আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, অ্যালগোরিদম গেল, ইয়ে গেল, টেবিল গেল, ইকুয়েশনস গেল, গ্রাফ গুলাও দেখালাম, সাইটেশন লিটারেচার রিভিউটাতে আমি দেখাই। আপনারা যখন পেপারগুলা, যে রেফারেন্সের পেপারগুলোকে সাইট করবেন টেক্সটে, লিটারেচার রিভিউ চ্যাপ্টারে কিভাবে করবেন? সাইটেশন করার নিয়ম হচ্ছে, যখন কোন একটা পেপারের কথা বলবেন, সেই কথাটা ওই পেপারটার বাক্যটার শেষে বলবেন। এটা দেখেন, আমি একটু লাইনটা আন্ডারলাইন করি। এই বাক্যটা কোন পেপারে আছে? 1 নাম্বার পেপারে। সেন্টেন্সটা শেষ হয়ে গেছে কিন্তু 2016 পরে, ইয়ার্স অফ 2016, ফুল স্টপ এখানেই হয়ে যাওয়ার কথা ছিল। 2016 এর পর একটা স্পেস দিবেন, এখানে স্পেসটা পরে নাই, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেহেতু লেটেকে আপনারা কাজ করবেন, এগুলা নিয়ম যেভাবে আছে সেভাবেই করবেন। ওকে, যেমন এই সেন্টেন্সটা কোন পেপারের? 11 পেপারের। এইগুলাকে বলে সাইটেশন। ক্লিয়ার? এবার প্রত্যেকটা পেপার, যতগুলা পেপার আছে আপনারা এগুলা সাইটেশন করবেন, এবং সাইটেশনটা হবে সিরিয়ালি। সিরিয়ালি কাকে বলে স্যার? সিরিয়ালি মানে হচ্ছে, ধরেন আমি এক যদি খুঁজি, এই বইটা এই জায়গা থেকে শুরু, তো ইন্ট্রোডাকশন এই জায়গা থেকে শুরু। এখানে দেখেন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কিছু পেপারের কথা বলছে, এই এক গেল কই, নাকি আগে বলছে, এনিওয়ে আমি একটা খুঁজে পাচ্ছি না, একটা এখানে থাকা উচিত ছিল। এখানে দেখেন প্রথমেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে দেখেন, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে দেখেন এখানে 2 দিস, এই 2 মানে হচ্ছে 2 নাম্বার পেপার। সো ফার্স্ট সাইটেশনটা 1 নাম্বার পেপারটা আগে আসবে, তারপরে 2। 1 নাম্বারটা হয়তো আর উপরে কোথাও দিছে, অ্যাবস্ট্রাক্টে থাকে না, সাধারণত অ্যাবস্ট্রাক্টে কোনো সাইটেশন থাকে না। 3 দেখছেন সিরিয়ালি, তারপরে যান 4 সিরিয়ালি থাকবে, ঠিক আছে? এই যে কোথায় আমার চোখে পড়তেছে না, 4 5 6 1। আবার যদি প্রয়োজন হয়, যার 1 নাম্বার পেপারটার কথা তো আবারও বলতে হবে, তখন আপনি 1 নাম্বারকে আবার বলতে পারেন, কিন্তু শুরুতেই 1 নাম্বার কখনো 6 এর পরে হবে না। তো সাইটেশনটা হবে, এটাকে বলে সিরিয়ালি সাইটেশন। একই পেপারকে বিভিন্ন জায়গায় সাইট করতে পারবেন, কিন্তু শুরুতে যেখানে যাওয়ার কথা, যেমন 7 নাম্বার পেপারটা যদি এখানে প্রথম সাইটেশন হয়, পরে 7 নাম্বারকে যে কোনো জায়গায় করতে পারবে, তখন আর সিরিয়াল দরকার নেই যে 20 নাম্বার পেপারের পরেও 7 নাম্বারকে বলতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে পেপারের সাইটেশন। সাধারণত সেন্টেন্সের শেষে দিবেন, ফুল স্টপের আগে। আমি একটু দেখাইছি কিনা এটা, ফুল স্টপের আগে এখানে, আচ্ছা আগের চ্যাপ্টারেই যাই, উপরে পেজে যাই, ফুল স্টপের আগে, এটা বলি নাই মনে হয় আপনারা অনেকে। এই যে দেখেন ফেলিওর 7, অনেকে কি করেন জানেন? ফেলিওরের পরে ফুল স্টপ দেন, তারপরে 7 দেন। ফুল স্টপ দিলে তো বাক্য শেষই হয়ে গেল, তাহলে তো এই 7টা পরের বাক্যের সাথে লেগে গেল। তাহলে আপনি এই 7 দিয়ে বোঝাচ্ছে কি এটা এই সেন্টেন্সের সাথে রিলেটেড না পরের সেন্টেন্সের সাথে? আপনার কি মনে হয়? হ্যালো? না স্যার, ফুল স্টপের আগে হওয়া উচিত। আগে হইতে হবে। এবার বুঝছি সবাই? জি এইভাবে স্যার। আপনারা একটা রিপোর্ট যদি লেখেন, আপনাদের রিপোর্টে আমি এটা গ্যারান্টি দিতে পারি, কারো একটা কলম দাগ দেওয়ার সুযোগ হবে না। আর যদি এইভাবে না লিখেন, কষ্ট আপনারই হবে, বারবার ফেরত যাবেন। ঠিক আছে? তো আমার কাছে যখন রিপোর্টটা আপনি আনবেন, সুপারভাইজারকে তো দেখাবেনই, সুপারভাইজার যদি খেয়াল না করে, আপনি সুপারভাইজারকে মনে করাই দিবেন যে স্যার বলছে এই জিনিসগুলো এইভাবে এইভাবে দিতে। ঠিক আছে? এবং এটা আমি বলি নাই, এটা এটা ইন্টারন্যাশনাল নিয়ম, হাউ টু রাইট এ রিসার্চ। আপনারা যেহেতু পিএমআইটির, আমি অনেক কথা বলি নাই, আমি এটা নিয়ে আমার প্রায় 2-2.5 ঘন্টার একটা লেকচার আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা শুধু আপনাদের আমি বলছি, এ নিয়ে আরো আছে, যে আপনি কিভাবে লিখবেন, যারটা খুশি লিখা যায়। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার কিভাবে লিখতে হয়, হ্যাঁ, লিটারেচার রিভিউ চ্যাপ্টার কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ম আছে বাবা। যা খুশি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লিখা যাবে না, এই কথাগুলো তো মুখের ভাষা, মানে বুঝে শুনে লিখতে হবে। প্রবলেম স্টেটমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রবলেম স্টেটমেন্টটা কি বলছিলাম, আপনার কাজটা কি সেটা এখানে বলবেন। এটাকে প্যারা দিয়ে বলতে পারেন, অথবা পয়েন্ট দিয়ে, 1 2 3, দ্য প্রবলেম স্টেটমেন্ট অফ দিস ওয়ার্ক আর অ্যাজ ফলোজ, এইভাবে ক্লিয়ারলি বলতে পারেন। অবজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ, অবজেক্টিভ হতে হবে 2 থেকে ম্যাক্সিমাম 3টা। 2 থেকে কয়টা? এর বেশি না। অবজেক্টিভটা একেবারে পয়েন্ট দিয়ে এইভাবে বলবেন। হ্যাঁ, এখানে দেখেন তার এত কাজ করছে, তার মধ্যেও দেখেন এই যে ভুল, ডট পরে নাই, ডট পরে নাই। ঠিক আছে? অবজেক্টিভ লেখার জন্য প্রথমে এই কথাটা লিখে নেবেন, দা অবজেক্টিভ অফ দিস ওয়ার্ক অফ দিস সিস্টেম আর অ্যাজ ফলোজ। যে আমার অবজেক্টিভ হচ্ছে এটা ডিজাইন করা, ওইটা অ্যানালাইসিস করা, ওইটা ইমপ্লিমেন্ট করা। এবং প্রত্যেকটা অবজেক্টিভ শুরু হয় 2 দিয়ে। কি দিয়ে শুরু হয়? 2
টু দিয়ে, মনে থাকবে অবজেক্টিভ লিখতে হয় টু দিয়ে শুরু করতে হয়। ওকে, আচ্ছা তারপরে আসেন হচ্ছে লিটারেচার রিভিউতে তো বললাম কিভাবে আপনারা ইয়ে করবেন, ক্যাটাগরি ওয়াইজ করে কাজ করবেন। ম্যাথোডোলজি চ্যাপ্টারটায় যদি আমি যাই, আচ্ছা ম্যাথোডোলজি চ্যাপ্টারে এই ছবিগুলা দিয়ে ধাপে ধাপে আপনার কাজটাকে বর্ণনা করবেন, ফুল এটাকে যতগুলা ছবি দেওয়া যায় সিরিয়ালি দিয়ে দিয়ে সুন্দর করে চ্যাপ্টারটাকে আপনি বর্ণনা করবেন, যেন এই চ্যাপ্টারটা পড়লে খুব দ্রুত আমি বুঝে ফেলতে পারি যে আপনার কাজটা আসলে কি। ঠিক আছে, তারপরে না আপনার ইমপ্লিমেন্টেশন আমি দেখবো, সেটা অন্য ইস্যু। ঠিক আছে, সো বুক রিপোর্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, ইমপ্লিমেন্টেশন যেমন গুরুত্বপূর্ণ, রিপোর্ট রাইটিংটাও ঠিক একই পরিমাণ গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা সফটওয়্যার পিওর সফটওয়্যার মতো কিছু বানাচ্ছেন তারা লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন এগুলো খুব ক্লিয়ারলি বলবেন। ইমপ্লিমেন্টেশন কি কি টুলস টেকনোলজি ইউজ করছেন সেগুলোর কথা বলবেন, সেগুলোর ইমপ্লিমেন্টেশন কিভাবে করছেন বলবেন, বিভিন্ন টেস্টারের কথা বলবেন, গ্রাফ দিবেন। এরকম গ্রাফ দিয়ে আপনার সফটওয়্যারের পারফরমেন্স কি ইভালুয়েট করবেন। খালি বানাইছি স্ক্রিনশট দিয়ে রেজাল্ট অ্যানালাইসিস হবে না। ওকে, ক্লিয়ার? এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। থ্যাংক ইউ, বলেন কারো কোনো প্রশ্ন থাকলে। হ্যালো, কোনো প্রশ্ন নাই? স্যার কোয়েশ্চেন নাই আপাতত, হয়তো আমরা ধরেন কাজটা শেষের দিকে গেলে তখন আর। আপনি খাতা কলম নিয়ে বসলেও তো কিছু একটা লেখার কথা, কিচ্ছু নাই। একটা কোশ্চেন আছে বলেন। স্যার, অ্যালগরিদম যে পার্টটা আছে ওই পার্টে যদি দেখা যাচ্ছে যে এই অ্যাসাইনমেন্টে থিসিসে সেখানে ইকুয়েশন আছে প্লাস ডায়াগ্রাম আছে, অ্যালগরিদম দুইটা পার্টি কম্বিনেশন করা যাবে স্যার? প্রশ্ন বুঝি নাই আমি, অ্যালগরিদমে আমি যাই আগে তারপর আমাকে বলেন। হ্যাঁ, অ্যালগরিদমে গেলাম, কি অ্যালগরিদম কি আছে? অ্যালগরিদমটা জাস্ট এখানে দেওয়া আছে স্টেটমেন্ট দেওয়ার পর সেখানে কিছু জায়গায় দেখলাম টেবিলও আছে, টেবিলে কি আমি ইউজ করতে পারবো স্যার? টেবিল আছে মানে? অ্যালগরিদম তো অ্যালগরিদম, আপনার প্রশ্নটা কি? আপনি প্রশ্নটা ক্লিয়ার করে করতে পারেননি। অ্যালগরিদম দিবেন এবং অ্যালগরিদমের বর্ণনা, অ্যালগরিদমটা কথা টেক্সটে বলবেন যে অ্যালগরিদম 3 এই জিনিসটা এক্সপ্লেইন করছে, যে আমরা ট্রেনিং প্রসেসটা অ্যালগরিদম 3 তে বর্ণনা করেছি। অ্যালগরিদমের নাম বলে বলতে হবে, কারণ টেবিল দিবেন বলতে টেবিল যেখানে দেওয়ার সেখানে টেবিল দিবেন। অ্যালগরিদম তো আপনার মানে প্রপোজ মডেলের একটা জিনিস, প্রপোজ মডেল চ্যাপ্টারে। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। স্যার আপনি একটা জায়গায় বলেছেন যে একটু কালার ইউজ করতে, স্যার যদি কালার না ইউজ করি তাহলে কোনো প্রবলেম? গ্রাফে জি স্যার। কালার ইউজ না করলে কি প্রবলেম, তো এখানেই তো দেখলেন, দেখাই এখন। এই গ্রাফ বলেন তো ও আচ্ছা আচ্ছা। কোনটা কি আপনার যদি মনে হয় যে এখানে দুই ধরনের জিনিস আছে, রেড কালারে একটা জিনিস, ইয়েলো বারে আরেকটা জিনিস, তাহলে কালার দিবেন না? তো প্রিন্ট করলে তো সব একরকম হয়ে যায়। রেড আর ডার্ক ব্লু প্রিন্ট করে দেখেন দুইটাই কালো হয়ে যাবে, বুঝাইতে পারছি? এই যে এখানে দেখেন, এই যে নিচের গ্রাফটা দেখেন, এখানে ও যদি কালার না দিত তাহলে তো বুঝাইতে পারতো না ক্যাটাগরি এ কোনটা, ক্যাটাগরি বি কোনটা, ক্যাটাগরি সি কোনটা। ব্ল্যাক, ব্লু আর ব্রাউন। ওকে, বোঝা গেছে? আর কোনো প্রশ্ন? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে যে আসলে প্রেজেন্টেশন দেওয়ার সময় পাওয়ার পয়েন্টে আমার স্লাইড কয়টা হবে আর বইয়ের স্লাইড কি একই পরিমাণ হবে? বইয়ের স্লাইড মানে বইয়ের পেজ, বইতে কি বেশি লিখলে কি কোনো বইয়ে তো সমস্যা? আপনি লিখবেন 50 পেজ, আপনি 50 পেজ নিয়ে যাবেন প্রেজেন্টেশনে, তার তো আপনার 5 ঘন্টা লাগবে। হ্যাঁ, জি জি জি। আপনি আপনার একটা 50 পেজের কাজকে 10 মিনিটে প্রেজেন্ট কিভাবে করবেন সেই ক্রিয়েটিভিটি তো আপনার। বুঝাতে পারছি? আপনি জি তো স্যার, জি। এই বইটা তো আপনার সন্তানের মতো, এই বইটা তো আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েটর আপনি। এই বইটাকে আপনি 1 বছরের পরিশ্রম, 2 বছরের পরিশ্রম বানাইছেন, এই 2 বছরের পরিশ্রমের কাজকে কিভাবে 15 মিনিটে বলতে হয় সেই ক্রিয়েটিভিটি আপনার। এখানে আপনার বইয়ের 20টা ছবি আছে, আপনি 20টা ছবি না নিয়ে ওখানে 6টা ছবি দিয়ে যদি বুঝাইতে পারেন, বোঝান। আপনার এখানে 100টা ইকুয়েশন আছে, আপনার যদি মনে আমার 100 ইকুয়েশন প্রেজেন্টেশন স্লাইডে আমার দরকার নাই, বই লিখতে গিয়ে ডিটেইলে অনেক কিছু লিখছি, ওইখানে আমার 10টা ইকুয়েশন দিতেই হবে, দিবেন। স্লাইড বানানোর সময় অবশ্যই টেক্সট কম দিবেন, ফিগার বেশি দিবেন। হ্যাঁ, ছবি বেশি দিবেন, টেক্সট কম দিবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, প্রত্যেকে যে যে ইমপ্লিমেন্টেশনটা করতেছেন তার নিজের ইমপ্লিমেন্টেশনটাকে একটা ভিডিও করে ফেলবেন। অনেকে হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন, সফটওয়্যার নিয়ে,
সফটওয়্যারটা যদি আপনি তৈরি করেন, সফটওয়্যারটা রান করার সময় থেকে আপনি পিছনে একটা ক্যামেরা রেখে বা আপনার ডেস্কটপের ক্যামেরা দিয়ে, আপনারা জানেন এগুলো আমার থেকে ভালো, ক্যামেরা দিয়ে আপনি এটাকে রেকর্ড করবেন এবং সাইডে ক্যামেরাটার সাইডে, রেকর্ডিং এর সাইডে আপনার ফেসটা যেন থাকে। ঠিক আছে, আপনার ফেসটা থাকবে। আপনি এখানে 10 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 5 মিনিট যাই হোক, আপনি ফুল কাজটার একটা ভিডিও প্রেজেন্টেশন করবেন। কাজটার ইমপ্লিমেন্টেশন, কোড রান করছেন, তখন বলছেন এখান থেকে এখানে যাচ্ছি, এই জিনিসটা তৈরি হচ্ছে, এইটা দিচ্ছি, এইভাবে রিপোর্ট জেনারেট হচ্ছে, এই ফিচারটা আমরা দেখতে পাচ্ছি, এই টেস্টার টেস্ট করছে, অমুক অমুক হয়েছে, যা যা বলতে চান আপনি। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওটা করে রাখেন। এটা কেন করে রাখতে বলছি, এটা ডিফেন্সের দিন বুঝবেন যে এটা করলে আপনার কি সুবিধাটা, এবং সেটা আপনার কাছে, আপনাদের প্রেজেন্টেশন তো সরাসরি দিলে হবে, আপনার কাছে আপনার ল্যাপটপে রাখবেন, যেন আমি যদি বলি অমুক আপনার ওই ভিডিওটা চালান, 10 সেকেন্ডের মধ্যে যেন আপনি সেটা অন করে দিতে পারেন। প্রত্যেকের কাজে একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন। ক্লিয়ার? জি স্যার, জি। সেটা আপনার এখানে হার্ড ড্রাইভে, আপনার কম্পিউটারে থাকবে, সেটা পাওয়ার পয়েন্ট স্লাইডে অ্যানোটেট করে দিতে পারেন অথবা আপনার কাছেও রাখতে পারেন। আর কারো কোনো প্রশ্ন? স্যার এই যে ক্লাসিফায়ার, যে ডাটা ডিসিশন ট্রি, তারপর এসবিএম, তারপর নেপ বায়াস, এগুলো যে আমি মানে কোডিং করছি, সে কোডিং গুলো স্যার মানে আর স্টুডিওতে, যে মানে আর প্রোগ্রাম টুলে, এখন সেই কোড গুলো স্যার কিভাবে দিব? মানে কোড দিবেন কেন? মানে শুধু ইমপ্লিমেন্টেশনটা দিব স্যার? মানে আপনি কোন চ্যাপ্টারের প্রশ্ন করছেন এটা বলেন, এই বইয়ে? মানে স্যার স্ক্রিনে একটা কিছু দেখা যাচ্ছে, আপনার সাহায্যের জন্য আমি দিয়ে রাখছি। জি স্যার, মেথোডোলজি, মানে কিভাবে কি করছি স্যার সেটা। মেথোডোলজিতে তো আপনার কোড আসবে না, মেথোডোলজিতে তো কাগজে কলমে ডিজাইন। ইমপ্লিমেন্টেশন চ্যাপ্টারের কথা বলছেন? জি স্যার, ওই যে আপনি তাহলে লেকচার শুনেন নাই ভালো করে। স্যার শুনছি স্যার, মানে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4? স্যার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর ছবি এই যে এটা দিছে না, পাইথনের কোড দিছে। জি স্যার, ওইটা আমি স্ক্রিনশট দেবো স্যার নাকি স্যার? মানে স্ক্রিনশটই তো বলছি, এই কোড আপনি স্ক্রিনশট ছাড়া কেমনে নেবেন? এবং ক্লিয়ার স্ক্রিনশট দেখছেন, এখানে কোডটা পড়েন তো, একটা ক্যারেক্টার আছে যেটা আপনি পড়তে পারছেন না। না স্যার, এরকম ক্লিয়ার না হলে হবে না, তারপরে এটা ঝাপসা হয়েছে, আরো ক্লিয়ার হতে হবে। ওকে জি স্যার, মানে ওখানে তো অনেকগুলো স্ক্রিনশট, মানে অনেকগুলো নেওয়া যায়। স্ক্রিনশটের ব্যাপারে আমি বলে দিছি, দেখেন ওর বইয়ে আমি মাত্র কয়টা স্ক্রিনশট পারমিট করছি দেখছেন স্যার। মানে এক একটা স্টেপের স্যার, এক একটা স্টেপের আউটপুট স্যার এক একটা, তাই সেভাবে স্যার, যেমন স্যার আপনার লাইব্রেরিজ, তারপর যে এক একটা যে কমান্ড, সে এক একটা ইনপুটের জন্য এক একটা আউটপুট, স্যার সেটা কিভাবে নিব স্যার? সেটা আপনি আপনার বই বানাবেন, আপনি বুঝবেন। আননেসেসারি স্ক্রিনশট দেওয়া যাবে না, দিস ইজ দ্য ফার্স্ট রুল। এবার ক্লিয়ার? জি স্যার। ওর বইয়ে ওর এখানে হাজার হাজার কাজ ছিল, কিন্তু ও তো 2টা বা 3টা স্ক্রিনশট দিয়ে ফুল কাজ বুঝাই ফেলছে। তাহলে ও যদি পারে আপনি পারবেন না কেন? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ জি স্যার। আর হলো ছবিগুলা খুব সুন্দর রাখবেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর কারো কোনো প্রশ্ন? নো কোশ্চেন? তাহলে কি শেষ করব? স্যার আমাদের ফাইনাল প্রেজেন্টেশন কোন মাসে বা এটা নিয়ে শেষ কিনা, আমি এখন রেকর্ডিং বন্ধ করব। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন ছিল স্যার, আমাদের স্যার যে পিএমআইটি যে সাইটে যে লেটেক্স এর যে টেমপ্লেটটা আছে, ওটার মতো করে স্যার যদি করি তাহলে স্যার আপনার সব আমার কিন্তু স্যার আপনি যে বললেন স্যার টেবলে বর্ডার দেওয়া যাবে না, বা টেবলের এই টেমপ্লেটে কি বর্ডার আছে? জি স্যার, এটাতে বর্ডার আছে, আর ক্যাপশনটা ছিল নিচে টেবিলে স্যার। আর কথা না, যদি হয় সেটা ভুল আছে। আচ্ছা, আমরা আপনার ওয়েবসাইটে 2টা 3টা টেমপ্লেট আছে, আপনি দেখে নেবেন ভালো করে। ডাউনলোড ক্লিক করলে স্যার 1 জিবি মানে আসে। দেখ, আপনারা হাজার হাজার স্টুডেন্ট করতেছে, এই স্টুডেন্ট তাহলে এটা পাইলে কোত্থেকে? আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এটা ওই একই টেমপ্লেট দিয়ে। তো এখন কি আছে না আছে সেটা খুঁজে বের করবেন, ভুল কিছু নিয়ে আসবেন না, এরকম কোনো এক্সকিউজ দিবেন না স্যার পাই নাই বা ওয়েবসাইটে ভুল পাইছি, এরকম করা বলা যাবে না। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডিংটা